নমস্কার দর্শক, পেয়ারা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে 2 থেকে 3টি টিপস আমাদের অ্যাপ্লাই করতে হবে। আর এই এপ্রিল মে মাসে আমরা যদি সেই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারি তবেই বাজিমাত। আমাদের প্রতিটি পেয়ারা গাছ ভরে ফুল আসবে, প্রতিটি পেয়ারা গাছে হবে বাম্পার পেয়ারার ফলন। তো চলুন কথা না বাড়িয়ে সেই টিপসগুলো পরপর। প্রথম টিপসটি হচ্ছে ছাঁটাই। পেয়ারা গাছ এমন একটি গাছ যে পুরনো শাখায় তেমন পরিমাণে ফলন নিয়ে আসে না, ফুল নিয়ে আসে না। তারা সব সময় ভালো ফলন দেয় নতুন শাখায়। তাই ফুল আসার আগে বা এই সময় আমাদের পেয়ারা গাছের যে পুরনো শাখাগুলো সেগুলো কিন্তু ছাঁটাই করতে হবে। ছাঁটাই করলেই দেখবেন বর্ষার আগে আগে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। উদাহরণস্বরূপ দেখতে পারেন, এই যে শাখাটি এখান থেকে আমি কেটেছি, এখানে একটি শাখা বেরিয়েছে, এখানে একটি শাখা বেরিয়েছে এবং সেই শাখার মাথায় ফুল। তো আমার এই গাছটিতে তেমন পরিমাণে ফলন হচ্ছিল না। তো আমি শাখাগুলো কাটার পর দেখুন কি অবস্থা। প্রতিটি শাখার মাথায় ফুলে ফুলে, একটি দুটো নয়, শয়ে শয়ে ফুল। এই দেখুন, শয়ে শয়ে ফুল। স্বাভাবিকভাবে কিন্তু এই বছর আমার ভালো পরিমাণে পেয়ারা ফলন হবে। দ্বিতীয়ত হচ্ছে শাখা কাটার পর তার যে আনুষঙ্গিক শাখাগুলো, মানে প্রধান শাখা যে শাখাটি অনেকটাই লম্বালম্বি বেড়ে গিয়েছে, সেটি কাটার পর আনুষঙ্গিক শাখার সংখ্যা কিন্তু বাড়ে, আর সেই সমস্ত শাখার মাথায় কিন্তু ফুলগুলো আসে। তাই ফলন বাড়াতে প্রথমে করতে হবে শাখার ছাঁটাই। 2 নম্বর হচ্ছে পেয়ারা গাছ থেকে ভালো পরিমাণ ফলন পেতে শিকড়ের ছাঁটাই কিন্তু খুব প্রয়োজন। আমাদের টবের যে গাছগুলো রয়েছে সে সমস্ত গাছের পাতাগুলো প্রায় কিন্তু পুড়তে দেখা যায়, শুকিয়ে যেতে দেখা যায়। পেয়ারা গাছের ডগাগুলো কিন্তু শুকিয়ে যেতে দেখা যায়। এই সমস্যাগুলো বেশিরভাগই আসে শিকড়ে যদি সংক্রমণ থাকে। বিশেষ করে মাটিতে থাকা কৃমির যদি আক্রমণ হয় শিকড় পচে যায়। তাই পেয়ারা গাছ সঠিক সময় রিপোর্টিং করতে হয় এবং সংক্রামিত শিকড় কেটে বাদ দিতে হয়। তবে নতুন করে শিকড় গজে, সেই সমস্ত শিকড় যথেষ্ট পরিমাণে খাদ্যর শোষণে গাছকে হেল্প করে, গাছ প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসে। তাই যদি আপনাদের গাছ আপনারা এই বছর রিপোর্ট না করে থাকেন, মানে যে বছরটা গিয়েছে সেই বছর রিপোর্ট না করে থাকেন, এখন কিন্তু রিপোর্ট করতে পারবেন। আর রিপোর্ট করার সময় অপশনাল, যদি দেখেন যে শিকড়ে গিট হয়ে গিয়েছে, সামান্য একটু পচন রয়ে গিয়েছে বা টবটি একদম রুটে বান্ডিং হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে শিকড় ছাঁটাই করতে হবে। আর তখনই নতুন শিকড়ের জন্ম হবে, আমাদের গাছ কিন্তু বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে। তাই যে সকল পেয়ারা গাছ থেকে এখনও ফুল পাননি, ফুল আসেনি, সেই সমস্ত পেয়ারা গাছের যদি আপনারা শিকড় সংক্রমণ দেখেন, অবশ্যই শিকড় ছাঁটাই করে দেবেন এবং নতুন টবে, স্বাভাবিক তুলনায় একটু বড় টবে গাছটি ট্রান্সফার করবেন। আর দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যেই সেই সমস্ত গাছে আবার ফুল দেখা দিচ্ছে এবং ভালো পরিমাণে ফলন হচ্ছে। শিকড়ে সংক্রমণ হয়েছে কিনা সেটি বোঝার জন্য গাছকে ভালো করে লক্ষ্য করবেন। দেখবেন গাছের যে পরিণত পাতাগুলো সেগুলো কিছুটা পোড়া পোড়া ভাব রয়েছে কিনা, সাইড দিয়ে পুড়ে গিয়েছে কিনা, নতুন পাতাতে কোনো সিড দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায়, নির্দ্বিধায় সে সমস্ত গাছ রিপোর্ট করবেন, সংক্রামিত শিকড় কেটে বাদ দিবেন। পেয়ারার গুটিতে ফুলে গাছকে যদি একদম রাঙিয়ে দিতে চান, ভরে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সময় খাবার দিতে হবে। হয়তো আমরা গাছকে ছাঁটাই করেছি, হয়তো কিছুদিন আগে গাছ রিপোর্ট করেছি বা এখন গাছ রিপোর্ট করব, তারপরও কিন্তু পেয়ারার টবে যথেষ্ট পরিমাণে জৈব খাবার দিতে হবে। তার একটি কারণ, এখন যদি গাছ খাদ্যের অভাবে ভোগে, বিশেষ করে পটাশিয়ামের ঘাটতি যদি থাকে, জিঙ্কের সামান্য ঘাটতি থাকে, বোরনের একটু ঘাটতি থাকে, ফসফরাসের ঘাটতি থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে, বিশেষ এই কয়েকটি ঘাটতি যদি থেকে যায়, সেক্ষেত্রে আমাদের গাছ কিন্তু বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে না। কারণ যে কোনো গাছকে ফুল নিয়ে আসতে প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন পড়ে। গাছকে সুস্থ, সতেজ, সবুজ রাখতে হলে ম্যাগনেসিয়াম, সালফারের প্রয়োজন পড়ে। ক্যালসিয়াম গাছের কাস্টল অংশ গঠন করে শিকড়কে বাড়িয়ে নেয়, গাছের খাদ্য গ্রহণের প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে। স্বাভাবিকভাবে গাছ বেশি পরিমাণে ফুল নিয়ে আসে। জিঙ্ক গাছকে রোগমুক্ত রাখে। আর ফসফরাস গাছে যে খাদ্য সার্কুলেশন সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়। আমাদের গাছ সুস্থ, সতেজ এবং মজবুতির সঙ্গে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে।
তাই বিশেষ এই কয়েকটি উপাদান আমাদের এখন ব্যবহার করতে হবে। আমরা রাসায়নিক ব্যবহার করতে পারি, জৈব ব্যবহার করতে পারি। যারা মাঠে বাগান করেছেন তারা সেই রাসায়নিকভাবে দিতে পারেন খাবারগুলো, কিন্তু যারা আমরা টবে করেছি গাছ অল্প মাটিতে, আমরা রাসায়নিক এবং অর্গানিক মিশ্রিত খাদ্য প্রণালী ব্যবহার করব। আমি এখানে কিছু কলার খোসা ভিজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও এমন কলার খোসা ভিজিয়ে নেবেন। 5 লিটার জলের মধ্যে আপনি অন্ততপক্ষে 20 থেকে 25টি কলার খোসা ভিজিয়ে নেবেন। যদি আপনার গাছ কম থাকে 2 লিটার জলের মধ্যে আপনি 10 থেকে 15টি কলার খোসা ভিজিয়ে নেন। এখানে আপনি দিয়ে দেবেন 1 থেকে 2 মুঠি সর্ষের খোল বা বাদাম খোল এবং 1 মুঠি পেঁয়াজের খোসা। মোটামুটি এই উপাদানটা ভালো করে পচাবেন 7 দিন। 7 দিন পচিয়ে 4 থেকে 5 গুণ সাধারণ জল মিশিয়ে পেয়ারার টবে প্রতি সপ্তাহে একবার করে দিয়ে যান। এই খাবারটি যদি দিতে পারেন আপনার গাছ দ্রুত ফুল নিয়ে আসবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু রাসায়নিক খাবার দিতে হবে। এর মধ্যে একটি হচ্ছে এপসম সল্ট, গাছকে সবুজ রাখার জন্য, সতেজ রাখার জন্য, গাছের খাদ্য গ্রহণের প্রক্রিয়া বাড়ানোর জন্য। আমরা যে অর্গানিক খাবারটি বা তরল খাবারটি ব্যবহার করব সেই খাবার সামান্য একটু বোরন ব্যবহার করতে পারি। প্রতি টবে 1 থেকে 1.5 গ্রাম পরিমাণে 1 লিটার জলে 1 গ্রাম জিঙ্ক গুলে গাছে স্প্রে করতে পারি। যেহেতু কিছুদিন পরেই গাছগুলো ফুল নিয়ে আসবে, তাই ফসফরাস এবং ক্যালসিয়ামের সোর্স হিসেবে আমরা দিতে পারি বোন ডাস্ট বা বোনমেল পাউডার। তো দর্শক, আমরা একটি খাদ্য প্রস্তুত করব। এর মধ্যে সামান্য তরল থাকবে, সামান্য কঠিন থাকবে। এবার তরল খাবারটি তো দেখালাম, আমরা কলার খোসা, পেঁয়াজের খোসা, সর্ষের খোল পচিয়ে দেব। এবার সঙ্গে একটু বোরন দিয়ে দেব, বা সঙ্গে আপনি একটু 005234 দিতে পারেন, পটাশিয়ামের সোর্স। তো দিয়ে যাব 10 দিনে 12 দিনে করে। এবার কঠিন খাবার যে তৈরি করবো সেখানে কিন্তু রাখবো হাড় গরু। একটি বড় টবে 20-25 ইঞ্চি টবে 20 থেকে 25 গ্রাম। হিউমিক অ্যাসিড যদি থাকে 2 থেকে 2.5 গ্রাম। আপনারা ব্যবহার করবেন অল্প একটু দানা অনুখাদ্য 5 থেকে 7 গ্রাম। দানা অনুখাদ্য বিভিন্ন ব্র্যান্ডের হয়। আমি এটি সিউইড, দেখুন একটি ভালো ব্র্যান্ড, অনলাইন থেকে কিনেছি, দামও খুব অল্প। তো এমন একটি ব্র্যান্ড আপনারা কিনতে পারেন। বায়োভিটা হয়, পরশভিটা হয়, বা আপনাদের পছন্দসই ব্র্যান্ড নিতে পারেন। 5-7 গ্রাম ব্যবহার করবেন। তারপর এখানে ব্যবহার করবেন আপনারা 1 মুঠি ভার্মি কম্পোস্ট, 1 মুঠি গোবর সার। যদি ভার্মি কম্পোস্ট না হয় বাদ দিন। আর ডিমের খোসাগুলো নিয়ে নেবেন 10 থেকে 15 গ্রাম। মোটামুটি এই উপাদানগুলো একত্রে ভালো করে মিশিয়ে মাটিতে দিয়ে দিন। তারপর তরল খাবার দিয়ে যান। কঠিন খাবার মাসে একবার, তরল খাবার মাসে অন্ততপক্ষে 2 থেকে 3 বার ব্যবহার করে যান। আর এপসম সল্ট এবং জিঙ্ক আলাদাভাবে আপনারা গাছে স্প্রে করবেন 15 দিনে একবার, এইভাবে মাত্র 2 বার। 1 লিটার জলে 3 গ্রাম এপসম সল্ট ভালো করে গুলে গাছে স্প্রে করে দিন। 15 দিন পর আরেকবার, 2 বার, আর বেশি নয়। জিঙ্ক 1 লিটার জলে 1 গ্রাম স্প্রে করে দিন 15 থেকে 20 দিন পর আরেকবার। দেখবেন আপনার গাছ কিন্তু মোটামুটি একটি এমন পুষ্টি পেয়ে যাবে যে কোনো কারণে যে গাছে ফুল না আসা, পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, পাতা পুড়ে যাওয়া, বা গুটি এসেও অনেক সময় গুটিগুলো হলুদ হয়ে ঝরে যায়, শুকিয়ে যায়, এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আসবে না। গাছ থাকবে স্ট্রেস মুক্ত, গাছ থাকবে রোগমুক্ত। বহু সময় আমাদের গাছগুলো ফুল নিয়ে এসে সে সমস্ত ফুলকে শুকিয়ে দেয়, ফুল থেকে ফলে পরিণত হয় না। আবার সঠিক যত্নে প্রচুর পরিমাণে ফলন হয়। আমার এই গাছটি দেখুন, দেখুন পাতার আড়ালে কতগুলো করে ফুল। প্রতিটি পাতার আড়ালে কিন্তু আপনি ফুল দেখতে পাচ্ছেন, এবং এরা কিন্তু গুটি বেঁধে গিয়েছে প্রায়। এটি হয়েছে আমার এই ধরনের যত্নে। দর্শক, এখন ফুল রয়েছে এবং গুটি রয়েছে, গাছের সঠিক পরিমাণে পৌষ্টিক উপাদানের প্রয়োজন। এখন যদি খাদ্যের ঘাটতি হয় এ সমস্ত ফুল কিন্তু গাছ আর ধরে রাখতে পারবে না, স্বাভাবিকভাবে কিন্তু ফলন যাচ্ছে তাই হয়ে যাবে। তাই চিকিৎসা বলতে ছাঁটাই, শিকড়ের চিকিৎসা, শিকড়ের প্রুনিং, রিপোর্ট করা, আপনারা যাই করুন না কেন সঙ্গে কিন্তু এই সমস্ত পৌষ্টিক উপাদান এখন ব্যবহার করে দেবেন। আর তখনই দেখবেন পাতাগুলো থাকবে গাঢ় সবুজ। যখন পাতা গাঢ় সবুজ থাকবে স্বাভাবিকভাবে সেই সমস্ত পাতা কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য উপাদান তৈরি করবে, আর আমাদের গাছ নিয়ে আসবে বাম্পার পেয়ারার ফলন। দর্শক, কিছু কিছু গাছ রয়েছে যেগুলো হয়তো আমরা রিপোর্ট করেছি, ছাঁটাইও করেছি, তারপরেও কিন্তু সেই সমস্ত গাছ কেমন যেন দুর্বল, রোগাটে।
সেই সমস্ত গাছে কিন্তু আমাদের আরও কিছু উপাদান ব্যবহার করতে হবে তার সুস্থতার জন্য, তাকে সতেজ করার জন্য। সেটা হচ্ছে আপনার কৃমিনাশক একটু ব্যবহার করে দেবেন যদি সম্ভব হয়, হাতে যদি থাকে। কারণ পেয়ারার যে শিকড়গুলো সব থেকে বেশি নষ্ট হয় নিমাটোড আক্রমণে। মাটিতে থাকা কৃমি শিকড়কে গিটগিট করে ফেলে, শিকড়কে অসুস্থ করে তোলে। আর তার ফলে কিন্তু ফুল কম আসে, পাতা কালো হয়ে যায়, পাতা খসখসে হয়ে আসে, শাখা প্রশাখার বিস্তার কমে যায়, শাখা প্রশাখা গজে না। আর যখন শাখা প্রশাখা গজাবে না, স্বাভাবিকভাবে কিন্তু ফলন হবে না। তাই আপনারা অন্যান্য যত্ন করার সঙ্গে সঙ্গে সামান্য একটু কৃমিনাশক যদি হাতের কাছে থাকে পেয়ারার টবে ছড়িয়ে দিন। ভলিউম প্রাইম, নিমোটাস পি যেটা আপনাদের রয়েছে দিয়ে দিন, জল দিয়ে দিন। দেখবেন সামনে যখন বর্ষা প্রচুরভাবে শুরু হয়ে যাবে না, তখন আর আপনাকে এই খাবারগুলো বারবার কন্টিনিউ করতে হবে না। মোটামুটি কঠিন খাবার 2বার যদি ব্যবহার করতে পারি আমরা, বা 3বার ব্যবহার করতে পারি, তরল খাবারটা যদি কয়েকবার দিতে পারি, তারপর থেকে বর্ষার পুষ্টিতেই কিন্তু আমাদের গাছ লাফিয়ে বাড়বে, ফলকে একদম একটা ভালো কোয়ালিটির মধ্যে নিয়ে আসবে। ভিডিওর শেষে বলবো, বর্ষাকালে পেয়ারার গাছে ভালো একটি কীটনাশক নিয়মিত ব্যবহার করতে হবে। তার কারণ এই যে পেয়ারাগুলো রয়েছে না, এখন কিন্তু ফ্রুট ফ্লাই আসবে এবং ফল ছিদ্রকারী পোকা আসবে। এরা পেয়ারাকে ফুটো করে দেবে, সেই পেয়ারা বড় হতে না হতে কিন্তু ঝরে যাবে বা পচে যাবে। বর্ষাকালে কিন্তু এই অবস্থাটা বেশি হয়। তাই নিয়মিত যদি আমরা কীটনাশক 10 দিনে 12 দিনে ব্যবহার করতে পারি, এই ধরনের সমস্যা আসবে না। বা পেয়ারা কিছুটা বড় হলে যদি আমরা ব্যাগিং করতে পারি, তবু কিন্তু সেই সমস্যা আসবে না। তো যাই হোক দর্শক, কীটনাশক হিসেবে প্রফিনাফস, সাইপারমেট্রিন একবার, দ্বিতীয়বার আপনি ইমিডাক্লোরপিড ব্যবহার করতে পারেন বা নিম তেলও ব্যবহার করতে পারেন। এভাবে ঘুরিয়ে ফিরে 2-3বার ব্যবহার করে দেবেন। এই বর্ষাকালেও কিন্তু আপনার পেয়ারা গাছ প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তো ধন্যবাদ দর্শক, পেয়ারা চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, যেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।